স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিল, ফ্যামিলি কার্ড, শাসন ব্যবস্থা পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ও অর্থনীতি পুনরুদ্ধারের মতো প্রতিশ্রুতিগুলো ছিল তার মূল কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের পর সরকার গঠনের সঙ্গে সঙ্গে সেই ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে তারা। প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজও এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। বিশেষ করে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং ঈদের আগেই তা চালুর ঘোষণা এসেছে, যা প্রতিশ্রুতি পূরণের দৃশ্যমান অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল, এমনকি সমালোচনা মুখর মহল থেকেও প্রশ্ন উঠেছে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবতা ও অর্থায়ন। তবে সমালোচনার মাঝেও বিএনপি ইশতেহারের কাজ শুরু করে দিয়ে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছে। প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, বাস্তবায়নেই তাদের জোর। এনসিপি সহ কিছু রাজনৈতিক মহল নীতিগত ও কাঠামোগত দিক নিয়ে মন্তব্য করলেও সরকার বলছে জনগণের প্রত্যাশাই তাদের অগ্রাধিকার। এখন প্রশ্ন, এই সূচনা কত দ্রুত ও কতটা কার্যকরভাবে বাস্তব ফল দেবে, আর দেশের মানুষ কতটা আস্থা ফিরে পাবে নতুন এই কর্মপরিকল্পনায়? আজকের আলোচনার বিষয় প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ কতটা মসৃণ। এই আলোচনায় আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। দুজনকেই প্রযত্নে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলছিলাম যেমনটা আপনারা শুরু থেকেও ইশতেহারের প্রতিশ্রুতিগুলোর যে বাস্তবতা কিংবা কাঠামোগত যে স্বচ্ছতা কিংবা অর্থনৈতিক টেকসই সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড সহ আরও নানান বিষয়ে উদ্যোগ নেওয়া শুরু করেছে। 180 দিনের পরিকল্পনাও ঘোষণা করেছে, যেমনটা জানাচ্ছিলাম। এই সূচনাকে আপনারা ইতিবাচক হিসেবে কতটা দেখছেন? কিন্তু একটু জানতে চাই, একটু অন্যদিকে যদি বলতে চাই, বাস্তবায়ন প্রক্রিয়া কিংবা কাঠামোগত যে স্পষ্ট নয় আপনারা বলেছিলেন, সেগুলো আসলে নির্দিষ্টভাবে কোন কোন খাতে ঝুঁকি দেখছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা। দেখেন, একটা সরকারের আসলে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে আমরা তো কথা বলছি, আমরা তাদের প্রতিটি বিষয় নিয়ে, ইশতেহার থেকে শুরু করে প্রতিটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এই যে 180 দিনে তারা যে পরিকল্পনাটি নিয়েছে, অবশ্যই এটি তাদের ইশতেহার বাস্তবায়নের যে পরিকল্পনা সেটি খুবই ইতিবাচক, কারণ তারা বোঝাবার চেষ্টা করছে এর মধ্যে দিয়ে যে এতদিন চিরাচরিত যে নিয়ম আমরা দেখেছি যে ইশতেহার শুধুমাত্র কাগজে কলমে, এবং সেটি আসলে বাস্তবায়ন এর থেকে আসলে দেখা গেছে যে একটু মানে ফাঁকা বলি বেশি, কিন্তু সেই জায়গাতে যদি তারা সেটি বাস্তবায়ন করতে পারে এবং যেহেতু সেটা একটা শুরু হয়েছে সেটি অবশ্যই ইতিবাচক। কিন্তু দেখেন, আমরা যেটা বলছি যে দেখেন এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বেশ হাজারখানেক কার্ডের কথা তারা আসলে ইন্ট্রোডিউস করেছেন, আমরা তাদের প্রচারণার মধ্যেই দেখেছি। এবং সেই কার্ডগুলো মানে কোনটা যে কিসের কার্ড, সেই কার্ডগুলো কিন্তু জনাব তারেক রহমানও খুঁজে পেতে একটু বেগ পেয়েছেন অনেক জায়গাতেই, মানে কোন কার্ডটা আসলে কীভাবে ইউজ করা হবে। তো সেটি যেরকম জনগণের মনে রাখতে একটু অসুবিধা হবে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেটি যদি সত্যিকার অর্থে আমরা যত কার্ড তত আসলে চাঁদাবাজি বা অন্য হাত বদলের মাধ্যমে যদি সেই কার্ডগুলো তাদের নিতে হয় বা সেই সুবিধাগুলো যদি পেতে হয়, সেটি কিন্তু একটা মানে কঠিন বিষয় হবে। সেই জন্য কিন্তু আমরা এটি একটি সমালোচনা আমরা করেছি। আরেকটি বিষয় বলেছি যে এই যে এত কার্ডের মাধ্যমে এক ধরনের প্রতিশ্রুতি বা একটা চটকদার একটা প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু এটির আসলে অর্থ কোথা থেকে আসবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে এই অর্থর সংস্থানটা আসলে কোথায়। সুতরাং এই জায়গা থেকে স্পষ্ট যে জায়গাটা সেটা আমরা পাইনি। কারণ হচ্ছে যখন আমরা বলছি যে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে এই কার্ডগুলো এবং এই প্রচারণাগুলো মাঠ পর্যায়ে এমনভাবে হয়েছে যে একজন নারী ফ্যামিলি কার্ড পাবে মানে এই কার্ডটা আপনি দিবেন, আপনার বাজার হয়ে যাবে, এই কার্ডটি আপনি দিলে আপনার 5,000 টাকা পেয়ে যাবেন, মানে এই ধরনের আসলে যখন এটা স্বাভাবিকভাবেই যখন ওনারা পলিসি পর্যায়ে কাজ করছেন তখন ওনারা এটা একভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু ভোটারদের কাছ থেকে ভোট টানার যে একটা প্রবণতা সেটি কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু অন্যভাবে গেছে। এবং এই জায়গাতেই আসলে আমাদের মূল বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন এই যে সোশ্যাল সেফটিনেট যে প্রোগ্রাম আছে বাংলাদেশে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যে প্রোগ্রামগুলো, বিধবা ভাতা, বয়স্ক ভাতা,
প্রতিবন্ধী যারা শিশু আছে তাদের মাতৃকালীন যারা মানে মায়েদের এক ধরনের ভাতা পান, এই বিষয়গুলো আমাদের কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে কর্মসূচি অনেক আছে, কিন্তু সেই নাগরিক সুবিধাগুলো আসলে আমাদের নাগরিকরা পান না। এবং এইটি পেতে গেলে যেই সরকার থাকে সেই সরকারের যে দলীয় গুন্ডা বাহিনী থাকে তাদের কিন্তু প্রচুর ঘুষ দিতে হয়। এবং আপনি খুব অবাক হবেন যে আমরা যখন মাঠ পর্যায়ে এই উঠান বৈঠকগুলো করেছি তখন এরকম অনেক জায়গায় পেয়েছি যে নারীরা জানেনই না যে এটি আসলে বিনা পয়সায় সরকারের দেওয়ার কথা, মানে এই সুবিধাগুলো কোনো টাকা পয়সা ছাড়াই যে অ্যাভেল করার কথা এটি সাধারণ মানুষ জানে না। সুতরাং এই যে একে তো আমাদের সরকারের এই ধরনের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের যে সুবিধাগুলো সেগুলো আমরা নাগরিকদের কাছে পৌঁছাতে পারছি না, তার উপরে আসলে এতগুলো কার্ডের হিড়িক, এটি আসলে আমাদের কাছে বাস্তবসম্মত মনে হয়নি। এবং এখানে আসলে কার্ডের থেকে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে একজন নাগরিকের একটি কার্ডই যথেষ্ট, এবং সেই একটি কার্ডের মাধ্যমে কিভাবে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা আসলে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং যেই এক্সিস্টিং সুবিধাগুলো আছে, দেখেন বাংলাদেশ তো অনেক মানে ধনী দেশ না, আমাদের খুব স্বল্প সম্পদ, এই সম্পদেরই আসলে যথেচ্ছ মানে ব্যবহার যে আসলে হয় বিভিন্ন সরকারের আমলে, সেটিই তো আমরা বন্ধ করতে চেয়েছি। আমরা চেয়েছি যে এই স্বল্প সম্পদের যত সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নাগরিক সুবিধাগুলো জনগণের কাছে কতটা আমরা পৌঁছে দিতে পারছি, এবং এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি আছে তাদের স্বচ্ছতাটা এটি নিশ্চিত করা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ঢালী। মনিরা শারমিন যে বিষয়টি নিয়ে বারবার কথা বলছিলেন যে অর্থায়ন কিংবা বাজেট ঘাটতি কিংবা এই যে বৈদেশিক ঋণের চাপের মধ্যে যে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন সেটি নিয়ে আসলে স্পষ্ট নয়, সেই বিষয়টি নিয়ে মনিরা শারমিন বলছিলেন। এই বিষয়টি নিয়ে আসলে কি আপনি কিছু বলবেন? এই প্রতিশ্রুতির অর্থায়ন কিভাবে নিশ্চিত করা সম্ভব, কিংবা পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে যেটা মনিরা শারমিন বলছিলেন সেটির উত্তর কি দিবেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাবা মনিরা শারমিনকে, ওনাকে ধন্যবাদ। ওনার কনসার্নগুলো এখানে কনসার্ন, একজন সচেতন নাগরিকের কনসার্ন থাকবে, এবং ওনারা বিরোধী দলে আছে, ওনাদের কনসার্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। তবে আমরা যাতে শুধুমাত্র সমালোচনার জন্যই সমালোচনাটা না করি, শুধুমাত্র সমালোচনার জন্য। দেখেন বাংলাদেশে আমরা বলি আমরা অত্যন্ত গরিব দেশ, হ্যাঁ, কিন্তু আমরা গরিব কী কারণে এটাও তো আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে প্লান্ডারিং, লুটপাট হয়েছে, এই লুটপাটের কারণে কিন্তু মানে আমি বলবো না যে এটা স্বাধীন হওয়ার পর থেকেই কম বেশি এগুলো চলছে। স্পেশালি এটার সর্বোচ্চ উচ্চে গেছে গত 16-17 বছর, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে। আপনি দেখেন যে পরিমাণ টাকা আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়, উনি তো টাকার সমস্যার কথা বলছেন। আসলে এটা যদি মানে আপনি কয়েক পার্সেন্টেই আপনি কমানো সম্ভব হয়, আমার মনে হয় যে জনাব তারেক রহমান সেই দিকগুলি কিন্তু বারবার, টাকার তো আমাদের অভাব হওয়ার, আমাদের যে দুর্নীতি প্লাস যে অপব্যবস্থার জন্য আমাদের কিন্তু মিসম্যানেজমেন্টের জন্য প্রচুর টাকা আমাদের নষ্ট হয় বিভিন্ন খাতে। এগুলোকে ম্যানেজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রথম ক্ষমতায় এসেই যে কাজগুলো, যে প্রতিশ্রুতি, অনেকে কিন্তু দেখা যায় যে ক্ষমতায় আসার পরে আর প্রতিশ্রুতির দিকে পিছনে তাকায় না, কিন্তু উনি বিএনপি সরকার প্রথমে ওনার নেতৃত্বে উনি ফোকাস করেছেন ওনার নির্বাচনী যে প্রতিশ্রুতি প্লাস ওনার নিজস্ব যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আপনি দেখেন। এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারটা বলছেন, ফ্যামিলি কার্ড উনি বলেছেন, কিন্তু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য অলরেডি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি হয়েছে, এবং আন্তঃমন্ত্রণালয়ের কমিটি তারা এগুলো কিভাবে করবে, কিভাবে যাবে, এবং রোজার আগে প্রত্যেক জেলায় অন্তত একটা উপজেলায় আপনার হিসাবে, উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে একটা উপজেলায় চালু করা যায় কিনা। তো এগুলো চালু হচ্ছে, এবং চালু হওয়ার পরে এর ভিতরে যদি কোনো ত্রুটি দোষ পাওয়া যায়, এগুলোকে শুধরানোর সময় আছে। কিন্তু আপনি যদি এই সদিচ্ছাটাকেই, জনগণের প্রতি এই ভালোবাসা এবং সদিচ্ছাটাকেই প্রশ্ন করেন, তাইলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। সদিচ্ছাকে তো প্রশ্ন করা উচিত না,
উনি সদিচ্ছা নিয়ে কাজ করছেন। উনি আমাদের বিরোধী দলের উচিত সেই সদিচ্ছার প্রশ্নে তাকে সমর্থন, এবং ওনারা বলছেন যে ওনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, বিরোধী দলের সহযোগিতা কোনটা, এটাই হচ্ছে সমালোচনা, যৌক্তিক সমালোচনা অবশ্যই করবে। বিরোধী দল আছে, যৌক্তিক সমালোচনা করবে। এবং ইয়েস, ইফ ইউ হ্যাভ এনি ডিফারেন্ট প্ল্যান, আপনাদের যদি কোনো পরিকল্পনা ভুল মনে করেন, আপনারা পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আপনাদের সদস্য আছে 6 জন আই থিঙ্ক। আপনারা পার্লামেন্টে আপনাদের প্ল্যান দেন, আলোচনা করেন, আলোচনায় নিয়ে আসেন। শুধু সমালোচনার জন্য সমালোচনা করেন না। আই রিকোয়েস্ট, হ্যাঁ, অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সমালোচনাটা কিসের জন্য করবেন? উনি ভালো কাজ করতে যাচ্ছে, উনি খাল খনন করতে যাচ্ছে। বাংলাদেশের যে পরিমাণ খাল, যেই পরিমাণ নদী আপনার মানে এগুলো জমি হয়ে গেছে, এগুলো নাই। এবং এতে করে বাংলাদেশের অর্থনীতি একটা নতুন জায়গায় যেতে পারে। এই খাল খননের মধ্য দিয়ে আপনার এই পানি প্রবাহ, আপনার এই বন্যায়, আমাদের যে পরিমাণ বন্যা এবং খরা, এই দুটাই কিন্তু খাল খননের কারণে আমরা প্রতিরোধ করতে পারবো যদি কার্যতভাবে করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আশা করব বিরোধী দলরা এগিয়ে আসবে আমাদের সাথে হাত মিলিয়ে, যদি তারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন। আর যদি সংকীর্ণ দলীয় স্বার্থে নিয়ে কথা বলেন, তাহলে এটা খুবই হবে দুঃখজনক এবং মানে আশার বরখেলাপ। কারণ ওনারা, আমি দেখেছি ইয়াং এই যে যুবকরা, এরা, কোনো এক মনীষী বলেছিলেন যে এই যুবকরা হচ্ছে সকাল 8টা-9টার সূর্যের মতো। তো ওনারা এই 8টা-9টার সূর্য, ওনাদের মেধা মনন, আমি আশা করব তাদের 24-এর গণ অভ্যুত্থানে তারা যেরকম তাদের মেধা মনন কাজে লাগিয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই যে দেশ গড়ার এখন সময় আছে, এখন তো আর আন্দোলনের সময় না, এই দেশ গড়ার সময়ে ওনারা, আমি মনে করি যে আমাদের যদি সত্যিকার অর্থে, আর উনি তো, আমরা দুর্নীতির, দেখেন তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন ওনার মন্ত্রী পরিষদ এবং এমপিরা কোনো প্লট এবং মানে গাড়ি নেবেন না। এটা না নিলে কত টাকা সরকারের সেভ হয়। এবং এটা উনি নিজেও কৃচ্ছতা সাধনের জন্য উনি সরকারি গাড়ি ব্যবহার করছেন না। তো এই যে জিনিসগুলো উদাহরণ হিসাবে আসছে, এইগুলোকে উনি নিজে সাধারণ মানুষের মতো অফিসে যাচ্ছেন। হ্যাঁ, উনি সাধারণ মানুষ যেরকম যানজটে আটকে যায়, উনিও এরকম যানজটে আটকে গেছেন। মানুষ ওনাকে বাহবা দিয়েছে। আমি তো আশা করব যে এনসিপির নেতারাও এটা বাহবা দিবেন। হ্যাঁ, আমাদের সমালোচনা থাকলে আপনারা কঠোর সমালোচনা করেন। আমি বলবো যে আপনাদের যেটা ভলতিয়ার বলেছিলেন যে আপনি আমাকে বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনার বিরোধিতা করার অধিকারকে আমি কখনোই, মানে এইটার জন্য আমি ফাইট করব। তা আমরাও আপনাদের করি যে আপনার যে বিরোধিতা করার যে অধিকার, এই অধিকার নিয়ে আমরা ফাইট করব। আপনার অধিকার আছে বিরোধিতা করার, কিন্তু সেই বিরোধিতাগুলো অবশ্যই হতে হবে। কারণ আমরা অনেক দিন পেরিয়ে এসেছি। এই দেশটা আপনার আমার সকলের, এই দেশটাকে আজকে সামনে সংকট আছে, ওটাকে বলে যে সেই সংকট মোকাবেলায় আসলে আপনাদের কিংবা বিরোধী দলের যেই ভূমিকা, একটা কথা বলি, প্রতিটা সরকারই কিন্তু সংকট নিয়ে ক্ষমতায় নেই। এই বাংলাদেশের যতগুলি সরকার আসছে, সংকট এবং সমালোচনা দুটি বিষয় নিয়ে আসবো। একটি বিরতি নিয়ে আবারও আপনার কাছে আসবো আতাউর রহমান ঢালি, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশে। আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালি এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বিরতির আগে আতাউর রহমান ঢালি, আপনার কাছে ছিলাম।
যেমনটা সমালোচনা নিয়ে আপনি বলছিলেন, এনসিপি সমালোচনা নিয়ে একটি বক্তব্য রাখতে চাই। এনসিপি নেতা মাহবুব আলম একটি বেসরকারি চ্যানেলে টক শোতে যুক্ত হয়ে বলেছেন 2001 সালের ইশতেহারে যা ছিল 2026 সালের ইশতেহারেও বিএনপি তাই দিয়েছে, অনেক কিছু কপি পেস্ট, এবং সেই সাথে উনি ফ্যামিলি কার্ডের বিষয়টি এনেছে, যেটি নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে তিনি বলেছেন ফ্যামিলি কার্ড ইতোমধ্যে টিসিবি 2022 সাল থেকে বিতরণ শুরু করেছে। 2022 সালে যেটা বাস্তবায়ন হয়েছে সেটি কেন এখন আবার বাস্তবায়নের কথা, সব ভাওতাবাজি প্রতিশ্রুতি, এমনটা তিনি বলেছেন। এটির আসলে জবাব কিংবা মূল্যায়ন কি এই বক্তব্য ঘিরে আপনার কাছে? আসলে এগুলোর তো মৌখিক জবাব দেওয়ার আমি প্রয়োজন আছে বলে মনে করি না। ওনার কাছে মনে হয়েছে উনি বলেছেন, কিন্তু বাস্তবত এই ধরনের সোশ্যাল নেট তো অনেক আগেও ছিল, কিন্তু এগুলো কার্যকরী হয়নি। সোশ্যাল নেট আমাদের মতো দেশে খুবই প্রয়োজন। তো প্রয়োজন বিধায় এগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে আসবে, এটাই হলো স্বাভাবিক। এটা অস্বাভাবিক তো কিছু না, ওটার ধারাবাহিকতায় আসবে আর উন্নত ফর্মে আসবে। তো আমরা উন্নত ফর্মে এগুলোকে নিয়ে আসছি বিএনপি, তো এটাতে ওনার আপত্তির কি থাকতে পারে? আমি তো আপত্তির কিছু দেখি না। কি কারণে উনি সমালোচনা করেন এটার তো কোনো কারণ দেখি না। হ্যাঁ, কেউ যদি এটা আগে একজনে করছে বলে আরেকজন করতে পারবে না, এটা এমন কোনো গায়ে বাঁধা রুল লেখা আছে কোথাও যে এটা আমি করছি তুমি করতে পারবে না? তো এটা কোনো সমালোচনার বিষয় হলো? তো এই জন্য আমি এগুলো নিয়ে সমালোচনা করতে পারি না, চাই না। হ্যাঁ, ওনারা, আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করা। বিএনপিকে জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য, এবং বিএনপিকে 31 দফা উপরে ম্যান্ডেট দিয়েছে জনগণ, গণভোট দিয়েছে। এখন পার্লামেন্ট আছে, পার্লামেন্টে এগুলো অনেক কিছুই নির্ধারিত হবে, আলোচনা সমালোচনা হবে, দেশ এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। আপনি জনাব তারেক রহমান, ওনার ফাদার বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, ওনার মা তিনবারের প্রধানমন্ত্রী। তো এই যে বিরল যে কৃতিত্ব ওনার, এই বিরল কৃতিত্বটাকে তো আমাদের দু একজনের কথায় এই কৃতিত্ব ওনার হারিয়ে যাবে না। এবং বুঝতে হবে যে ওনাকে চিরতরে নির্বাসিত করেছিল, সেই নির্বাসন থেকে দেশে উনি ফিরে এসেছেন বিপুল ভোটে। কোনো কেউই ওনাকে দেশে আসছেন নিয়ে গদিতে কেউ বসায় দেয়নি। উনি এই কণ্টকারিণী পথ অতিক্রম করছে, অতিক্রম করে তারপরে নির্বাচনে গেছে, এবং নির্বাচনে নিয়ে আপনারা দেখছেন যে কত ধরনের কথা ছিল। আমরাও তো সমালোচনা করেছি যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। যেমন এনসিপি তো এই নির্বাচন, এনসিপির যারা নেতা ওনারা তো চায় নাই, আগে বলছে সংবিধান সংস্কার হোক, আগে এই সংস্কারগুলো শেষ হোক, 2-4-5 বছর পরে ওনারা নির্বাচনে আসছেন, নির্বাচন চেয়েছেন। ওনারা কিন্তু এই নির্বাচন চান নেই। কিন্তু আমাদের কাছে ছিল যে জনগণ 16টা বছর নির্বাচনবিহীন অবস্থায়, জনগণ একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না। একটা দেশের সংবিধান আছে, কিন্তু সংবিধানটা কার্যকর ছিল না। সেটাকে কার্যকর করে কারেক্টলি দেশকে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমান যে উদাহরণ, যে নেতৃত্ব দিয়েছেন এই গত 2-3 মাসে, এটা ইতিহাসে আপনি অন্যান্য দেশেও দেখবেন, এটা খুবই বিরল। দিয়ে উনি ক্ষমতায়, কারো দয়ায় ক্ষমতায় আসে নাই, উনি কারো দয়ায় ক্ষমতায় আসেনি, জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছে। তো কাজেই উনি এটা ভালো জানেন, হি নোজ বেটার দেন এনিবডি এলস, যে হোয়াট নিড টু ডু অ্যান্ড হোয়াট ইজ টু বি ডান। তো এই জন্য উনি প্রতিটা পদক্ষেপ আপনি দেখেন, অতীতের সরকারগুলির ভিতরে এই পদক্ষেপ দেখেন নাই। এখন সমালোচকরা বলবে, বলাটা স্বাভাবিক। তবে যারা সমালোচনা করেন, এই যে এনসিপির বন্ধুদেরকে বলবো যে ওনাদেরকে আরও সংযত হওয়া উচিত, ওনাদের রাজনীতি আরও পরিপক্কভাবে ওনাদের রাজনীতিটা করা উচিত, এবং ওনাদের সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে।
সেই ভবিষ্যৎ সামনে নিয়ে তাদেরকে শুধু সমালোচনার খাতিরে সমালোচনার কাজ করে দেখান। এবং আপনারা ওই যদি জামাতের সাথে আপনারা জোটবদ্ধ না হতেন তাহলে 6টা সিটও পাইতেন কিনা সেটাও সন্দেহ ছিল। তবে ওইটা বাংলাদেশের রাজনীতিতে আমি খুব এটাকে, আপনারা পার্লামেন্টে 6টা সিট পান নাই বা পেয়েছেন। এই আপনার এই প্রশ্ন তুলেই যদি মনিরা শারমিন আপনার কাছে যায়, যেমনটা তিনি বলছিলেন সমালোচনার বিষয়ে, আমি বলছিলাম এনসিপি নেতা মাহবুব আলমের যে বক্তব্য সেটি ঘিরে, অর্থাৎ বিএনপি বলছে যে যেটা আগে ছিল 2001 সালেই যে ইশতেহার ছিল সেটি এবার কেন আসলে রিপিট করা যাবে না, কিংবা এটা তো রিফর্ম হয়ে আসছে, যেমনটা আতাউর রহমান ঢালিও বলছিলেন। তাহলে আসলে আপত্তি কোথায় কিংবা কারণটা কি একটু জানতে চাই। আর সমালোচনার পাশাপাশি গঠনমূলক যে সহযোগিতা যেটি বলছিলেন আতাউর রহমান ঢালি, এটিকে আসলে এই ভারসাম্য কিভাবে বজায় রাখবেন? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রথমত আমি একটু বলি, সেটা হলো আমার মনে হয় যে ভাইয়ের একটু সম্ভবত এনসিপির ব্যাপারে একটু স্টাডি করে আসা উচিত ছিল। খুব বেশি স্টাডি আছে বলে আমার মনে হয় না। আমি বলছি একটা একটা করে। সেটা হচ্ছে যে দেখেন, সমালোচনার জন্য সমালোচনা না, আমরা গঠনমূলক সমালোচনার কথাই বলছি। আপনি যেই স্টেটাসটা অথবা যেই মন্তব্যের কথা বলছেন, সম্ভবত সেই মন্তব্যের মূল বিষয়টা হচ্ছে এটাই যে একই প্রতিশ্রুতি আবার এবার দেয়া হলো, তার মানে সেই প্রতিশ্রুতিতে তখন পূরণ করা হয় নাই, এবং এটি আবার একটা প্রতিশ্রুতি দেওয়া হলো, এটি এবারও পূরণ করা হবে কিনা এটি হচ্ছে প্রশ্ন। সুতরাং এটি যথেষ্ট গঠনমূলক সমালোচনা এবং জনগণের পক্ষের কথা এটা। এবং দ্বিতীয়ত আমি আসি, দেখেন ভাইয়ের কিছু কথার আমি রেসপন্স করি। সেটা হচ্ছে ভাই বলছেন যে উনি অত্যন্ত উচ্চকিত এবং উনি খুব খুশি দেখলাম যে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। আমরা বাংলাদেশে আর কাউকে অসাধারণ বানাতে চাই না, উনি প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক। আমরা চাই যে ডক্টর ইউনূস যেরকম জ্যামের মধ্যে বসে থেকে উনি ওনার অফিস করেছেন, এবং আমরা চাই তারেক রহমানও এভাবে করে সাধারণ মানুষ এবং ওনার প্রোটোকলের গাড়ি কমিয়েছেন। এটা খুবই খুবই ভালো, আমরা সাধুবাদ জানাই, এবং এটি স্বাভাবিকভাবে আমরা নিই। আমরা কোনো ফিগারকে আর কাল্ট ফিগার বানাতে চাই না আমাদের পক্ষ থেকে। এবং এখানে আমি যদি বলি যে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যদি কখনো প্রধানমন্ত্রী হন, তিনিও সেই কাজটি করবেন না। এবং এই জায়গা থেকে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই দেখেন, ওনারা বলছেন যে তারেক রহমান কিন্তু প্রথম ওনাদের মিটিংয়েই বলেছেন যে প্লট ওনারা প্রত্যাখ্যান করেছেন। এটিও ওনারা খুব বড় একটা পরিবর্তন হিসেবে দেখছেন। দেখেন, প্লটের তো ওনাদের দরকার নাই। হ্যাঁ, প্লট কেন দরকার আছে? দেখেন, বৈধ সুবিধা বাদ দিয়ে ওনারা অলরেডি অবৈধ অনেক কিছু করে ফেলেছেন। কিভাবে আমি বলি, আমি প্রসঙ্গগুলো যদি বলি তাহলে ভাইরা আবার বলবেন যে এটা সমালোচনার জন্য সমালোচনা। আমি আপনাকে একদম সহজ করে বলি, এই যে ধর্মমন্ত্রী কায়কোবাদ সাহেব, উনি হচ্ছে তুরস্কের, উনি নাগরিক, তুরস্কের পাসপোর্টধারী, এবং 190 কোটি টাকা ওনার ঋণ, এবং এরকম অসংখ্য ঋণ খেলাপে কিন্তু ওনারা মনোনয়ন দিয়েছেন। আমি যদি নিজে এনসিপির বরাদ দিয়ে না বলি, আমি টিআইবি রিপোর্টের হিসাবে যদি বলি, তাহলে বিএনপি ঋণ খেলাপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া 59.41%, অর্থাৎ প্রায় 60% তারা প্রার্থী মনোনয়ন দিয়েছে যারা আসলে ঋণ খেলাপি। এখন আমার কথা হচ্ছে, এই যে বৈধ সুবিধাগুলো তারা প্রত্যাখ্যান করছেন এবং জনগণের কাছে একটা চোখে ধুলো দিচ্ছেন, এর থেকে এটা ভালো না যে ওনাদের মধ্যে যে যারা এমপি হয়েছেন, যারা সংসদে গেছেন, তারা যে ঋণগ্রস্ত, এই ঋণগুলো আসলে তারা পরিশোধ করে জনগণের সেই টাকাটা তারা ফেরত দিতেন, এবং এই বৈধ সুবিধাগুলো তখন নিলেও আমাদের কোনো অসুবিধা ছিল না। এবং দেখেন, এই যে ভাই বললেন সংকীর্ণ দলীয় স্বার্থে মানে এনসিপি তাদের সমালোচনা করে, আমি তো বলবো সংকীর্ণ দলীয় স্বার্থে বিএনপি প্রথম দিনই আসলে সংস্কার পরিষদে শপথ নিলেন না, কারণ বিএনপির কাছে আছে শুধু তাদের এই 31 দফা। আমরা তাহলে গত 18 মাস 31টিরও বেশি রাজনৈতিক দল এই যে বসে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা করলাম, আমরা বললাম উচ্চকক্ষ কিভাবে হতে হবে, সংসদটাকে প্রতিনিধিত্বশীল করতে হবে, উচ্চকক্ষ হচ্ছে জনগণের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হবে, কিন্তু ওনারা তো কোনোটাই মানলেন না। ওনারা কি করলেন? ওনারা তার দলীয় সংকীর্ণ স্বার্থ সেটাই রক্ষা করলেন। এবং দেখেন, এই যে বারবার করে উনি একটা কথা বলছেন যে আচ্ছা, আরেকটা বিষয় আসে, এই যে দেখেন, আমরা তো এখন এটাও শুনছি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি যোগাযোগটা পুরো ওনার হাতে, রেল, সড়ক এবং হচ্ছে নৌ, তিনি বলছেন, শেখ রবি সাহেব বলছেন, যিনি একটি হত্যা মামলার আসামি, সাংবাদিক হত্যা মামলার আসামি, এবং তিনি কিন্তু সংসদে এখন, এবং উনি বলছেন যে সমঝোতার মধ্যে দিয়ে চাঁদাবাজি করার একটা তরিকা উনি আবিষ্কার করছেন, এবং চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞায়ন আমরা পাচ্ছি। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে এগুলো করা যায় না, এটা বুঝতে হবে, এবং এই গঠনমূলক সমালোচনা এনসিপি করতেই থাকবে। এবং এইটার জন্য আমার মনে হয় যে ভাই যেটা একটু আগে বললেন যে এই সমালোচনার যে অধিকার সেটি ওনারা নিশ্চিত করবেন, এটি আমি চাই। এবং আমি এটাও দেখতে চাই যে শেখ রবি সাহেব উনি এই সাংবাদিক হত্যা মামলার আসামি হয়ে উনি যখন সংসদে গেছেন, এই আমলে আমি এটাও চাই যে এই তামিম হত্যার বিচার হবে।
ওনারা থাকতেই, এই প্রেসিডেন্সটা ওনারা সেট করুক, তাহলে আমার মনে হবে যে বাংলাদেশে পরিবর্তন আসছে। বাংলাদেশে যারা আসলে আইন প্রণয়ন করবেন তারাই যদি ঋণ খেলাপি হন, তাহলে ভবিষ্যতে এই টাকা লুটপাটের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন হবে না। এবং যদি হত্যা মামলার আসামি হয় কেউ, সে নিশ্চয়ই তার নিজের বিচার নিজে করবে না। সুতরাং এই বিষয়ে সেরকম কোনো পদক্ষেপ তাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি না, কিন্তু যদি আসে সেটা আমি খুবই সাধুবাদ জানাবো। এবং দেখেন, উনি আরেকটা খুবই ভয়াবহ অভিযোগ করলেন যে এনসিপি নির্বাচন চায় নাই। উনি বোধহয় জানেন না যে এনসিপির 3টি বিষয় কিন্তু সামনে রেখে এনসিপি শুরু করেছিল, সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং একটি গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যেই সংস্কারগুলোর কথা আমরা আলোচনা করেছি, সেই সংস্কারগুলোর মাধ্যমে একটা শান্তিপূর্ণ নির্বাচন। কারণ আমরা মনে করি, এনসিপি মনে করে বাংলাদেশের বেশিরভাগ সমস্যাই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের হয় না দেখেই আসলে বেশিরভাগ সমস্যাগুলো হয়। সুতরাং এই রাজনৈতিক সংস্কারটাও আমরা চেয়েছি। জি, মনিরা শারমিন, আপনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন আতাউর রহমান ঢালী আপনার কাছে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছে আসবো। আতাউর রহমান ঢালী, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আতাউর রহমান ঢালী, যেমনটা মনিরা শারমিন কিছুক্ষণ আগে বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, তিনি বলছিলেন ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদের কথা। সেই সাথে আরেকটু যুক্ত করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখে বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, তবে তার নিজের মন্ত্রিসভা এবং দলে যে সংসদ সদস্য রয়েছেন তারা ঋণগ্রস্ত, তারা কবে ঋণ পরিশোধ করবেন, এমন প্রশ্নও তিনি রেখেছেন। এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন জানতে চাই। এবং সেই সাথে আরেকটি কথা যদি বলি, মনিরা শারমিন বলছিলেন যে অতীতে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের কিছু ব্যর্থতার উদাহরণ আছে, সেই হিসেবেই আসলে মনে হয় তাদের পক্ষ থেকে এই সমালোচনাটা এসেছে। সেই ব্যর্থতাকে ঢাকতে কিংবা জনগণের আস্থা পুনর্গঠনে আপনাদের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কিনা একটু ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ। যেমন ওই যে আমাদের জন্মের পর থেকেই শুনে আসছি সার্বজনীন শিক্ষা, এবং এখনও কিন্তু এই দাবিটা এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তো তার অর্থ কি এই যে সার্বজনীন শিক্ষার দাবি অন্যেরা করেছে, আমি এই জন্য এটা আর করতে পারবো না? না, আমি এটাকে সুন্দরভাবে করব। আমি একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, গণতান্ত্রিক সরকার এই সার্বজনীন শিক্ষা, এই ধরনের যে সমস্ত কাজগুলো আছে, অন্যেরাও মানে আগের সরকারগুলো ব্যর্থ হয়েছে, যেমন সোশ্যাল নেটের যে টাকাগুলো আছে সঠিক লোকে পায়নি, সেজন্য সমালোচনা আছে, সেই সমালোচনা থাকাটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব এগুলো কারেক্ট লোকদের সামনে যাতে সত্যিকার অর্থে এগুলো পায়, এবং এগুলো না পাইলে আমাদের দেশের মিডিয়া অত্যন্ত এখন শক্তিশালী, সোশ্যাল মিডিয়া শক্তিশালী, তাদের কাছে চলে আসবে এক সময়। কেউ চাইলেই এখন আর এগুলো করার সুযোগ খুব কম। আর দেখেন যে 16-17টা বছর দেশে নির্বাচন ছিল না, নির্বাচন কমিশন ছিল ঠুটু জগন্নাথ, এখানে কোনো আরপিও যেগুলো ছিল এগুলো কার্যকরী করা তো দূরের কথা। তো এই কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি ওনার সাথে অনেকটা একমত যে ঋণ খেলাপিদের নির্বাচনে, হ্যাঁ সবাই মিলে আপনারা সংসদে গেছেন, এখন যাতে আইন করেন, আপনারা বিল আনেন, সংসদে বিল আনেন যে এরকম কী কারণে এদেরকে সংসদ সদস্য ভবিষ্যতে কেউ যাতে না আসে, আপনারা ভালো কিছু করেন। অবশ্যই আমরা বিএনপি এটাতে সমর্থন আমাদের থাকবে, কারণ বিএনপি একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, যার কারণে এই বিশেষ অবস্থার কারণে কিছু কিছু বিশেষ ব্যবস্থাও আমাদের দিতে হয়েছে। আপনি দেখেন অনেক কিছুই সংবিধান থেকে এনসিপি রাষ্ট্রপতির পদত্যাগ চাইছে না, আবার তার কাছেই শপথ দিছে, তো দিতে হয়েছে, কারণ ওনারা বাস্তবতাটা পরে বুঝছেন যে এখন এই জটিলতায় আমাদের যাওয়া দরকার নেই। তো আমাদের এখন করি নাই, বিএনপি চায় নাই দেখে আমরা পারি নাই, না হলে তো আমরা রাষ্ট্রপতি অপসারণের কথা বলছি, আমরা বাস্তবতা বুঝি নাই, আমরা ওখানেই ছিলাম। 13 দিনের শপথে গেলেন কেন? আপনারা বয়কট করতেন যে আমরা এই প্রেসিডেন্টের অধীনে বয়কট করব না, আমরা বয়কট করতেই থাকবো, আর হচ্ছে এটা তো পারলেন না, দেশটা খালি এটা বিএনপি করলে চালাবে, বুঝতাম যে ইয়েস বিএনপি চালাবে শুধু দেশটা, আমরা বয়কট করতেই থাকবো। আপনারা তো এটা পারেন নাই, আপনারা সংসদ প্রতিনিধিত্ব স্বীকার করবেন না। আপনারা ওই সংবিধান
মানে আপনি বললেন যে আপনারা, আমি বলি নাই কিন্তু যে আপনারা নির্বাচনটা চেয়েছেন, কি নির্বাচন চেয়েছিলেন আপনারা? গণপরিষদের নির্বাচন। কখন? আগে সংস্কার কত বছর লাগবে এটাও বলেন নাই। একটু সময় স্বল্পতা আছে, একটু 30 সেকেন্ডে আমি শেষ করি। হ্যাঁ, তারপরে বিচার, এই বিচার শেষ করতে হয়তো 15 বছরও লাগতে পারে। এরপরে আপনারা চাইছেন গণপরিষদ, মানে আমার হিসাব মতন আপনারা ইলেকশনটা চাইছেন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় রাখতে, আপনারা 20 বছর চাইছেন। এই প্রসঙ্গ আমাদের সাথে আপনাদের পার্থক্যটা এই জায়গায় যে এই আমরা পার্থক্য ঘিরে যদি জনগণের একটু ক্ষমতা মনিরা সাহেব জনগণের আপনার কাছে আসতে চাই। দ্রুত ফিরাই দিতে চাই। জি, মনিরা সাহেব এই বিষয়টা নিয়ে একটু ছোট করে সময় যাই হোক, স্বল্পতা এখন আছে, কিছু বিষয়টা বলবেন। হচ্ছে কি যে মানে এনসিপিকে তো আসলে মানে যতভাবে বিএনপির পক্ষ থেকে যতভাবে মিস ইন্টারপ্রেট করা যায় সেভাবে তারা করেছে। এটি নিয়ে আমি আসলে নতুন করে কিছু বলতে চাই না। তবে আমি যেটা বলতে চাই যে বিএনপির যেই প্রথম থেকেই, আমি যদি বলি প্রথম দিন থেকেই যেই ভুল রাজনীতিটা তারা করে আসছে, সেই ভুল রাজনীতি থেকে তাদের বের হওয়া উচিত। কারণ আমি মনে করি যে এই যে সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার ফলে বিএনপি তাদের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে অনেক পিছিয়ে গেছে এবং সাধারণ মানুষের কাছে সত্যিকার অর্থে আমাদের পক্ষ থেকে যে একটা অভিযোগ ছিল তারা সংস্কারের প্রতি আগ্রহী না এবং সংস্কারে তারা ব্যাপারে সবসময় নেতিবাচক, এবং সেটি কিন্তু গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি হাফিজ সাহেব, তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনটা হওয়ার জন্য আমরা গণভোটে রাজি হয়েছিলাম, না হলে আসলে এই গণভোটে রাজি হতাম না। এই ধরনের দায়িত্বশীল জায়গা থেকে তারা যখন এই ধরনের মন্তব্য করছে এবং প্রথম দিন আসলে সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপির যে ভুল রাজনীতি, আমার মনে হয়, আমি আশা করব বিএনপি সেই ভুল রাজনীতি থেকে বের হয়ে আসবে এবং বিএনপির ভেতরেই যারা আছে, বিএনপির সংস্কারের জন্য তাদের কথা বলা প্রয়োজন। তাতে যদি আসলে বিএনপির কোনো যে ইতিবাচক জায়গাটা সেটা যদি আসলে জনগণের কাছে প্রকাশ পায়, কিন্তু বিএনপির মধ্যে যারা আছে তারাও যদি আসলে বিএনপির এই ভুল রাজনীতিগুলো সমর্থন করতে থাকে, তাহলে আমার মনে হয় যে বিএনপির পতনের জন্য বিএনপি নিজেই যথেষ্ট। এটা আসলে অন্য কোনো প্রতিপক্ষের প্রয়োজন নাই, বরং আমার মনে হয় যে জনগণের স্বার্থটাকে তাদের গুরুত্ব দিতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে তাদের বিপদে ফেলে, তাদের জিম্মি করে বাংলাদেশে কোনো দলই আসলে রাজনীতি করতে পারবে না। কারণ সাধারণ মানুষ বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে কাউকে আর ব্ল্যাঙ্ক চেক দিবে না। নিশ্চয়ই সেই প্রশ্নগুলো আসলে উত্তর আতাউর রহমান ঢালী আপনার কাছে নিতে চেতাম, কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতা আছে, তার কারণে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দুজনকেই ধন্যবাদ আজকে প্রজাতন্ত্র বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রজাতন্ত্র বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।